জাদুর সোনা ও রূপার বাক্স। সোনাপুর গ্রামে আনিকা তার মা বাবা আর তার দাদির সাথে বাস করত। আনিকা ভীষণ সুন্দরী আর শান্ত স্বভাবের ছিল। তবে আনিকার মা কামিনী প্রায় সময় অসুস্থ থাকতো। বাবা, মায়ের কি হয়েছে? মা সারাক্ষণ কেন শুয়ে থাকে? বলো না বাবা। মারে, তোর মায়ের শরীরটা 2 দিন পর পর খারাপ হয়ে যায়, যে কারণে তোর মা সারাক্ষণ বিছানায় শুয়ে থাকে। খুব শীঘ্রই আমি টাকার জোগাড় করে তোর মাকে বড় এক হাসপাতালে ডাক্তার দেখাতে নিয়ে যাব। তুই কোনো চিন্তা করিস না মা, তোর মা খুব জলদি সুস্থ হয়ে যাবে। মা, তুমি কোনো চিন্তা করো না। বাবা বলেছে টাকা জোগাড় করে তোমাকে খুব তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাবে আর তোমার চিকিৎসা করাবে। মা, তারপর তুমি একদম সুস্থ হয়ে যাবে আর তারপর আমরা সবাই মিলে ঘুরতে যাব। দাদু সোনা, তোর মাকে এত বিরক্ত করিস না। চল আয়, খাবার খেয়ে নে দাদু। এভাবেই দিন পার হতে থাকে। একদিন আনিকার বাবা জুয়েল তাদের জমিতে কাজ করছিল। হঠাৎ করে সেখানে একটা বিষাক্ত সাপ এসে জুয়েলকে ছোবল দেয় আর সাথে সাথেই সেখানেই সে মারা যায়। জুয়েলের মৃত্যুর পর সংসারের অবস্থা ভীষণ খারাপ হয়ে পড়ে। ঘরে আয় রোজগার করার মতো আর কেউ ছিল না। অপরদিকে কামিনীর অবস্থাও দিন দিন খারাপ হচ্ছিল। সংসারের দুরবস্থা আর মায়ের অসুস্থতা দেখে আনিকা শহরে গিয়ে চাকরি করার সিদ্ধান্ত নেয়। আনিকা তার দাদির সাথে শহরে যাওয়ার জন্য জেদ ধরে। আনিকা, না আমার লক্ষ্মী সোনা, তুই একা একা শহরে গিয়ে কিভাবে থাকবি? আর তুই তো ভীষণ সাদাসিধে স্বভাবের। আমার দাদু সোনা, তোকে তো যে কেউ খুব সহজে ঠকাতে পারবে। দাদি, তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো না। মল্লিকা মামিও তো শহরেই থাকে, তাই না? আমি মামির কাছেই যাব, সেখানেই থাকবো। তুমি কোনো চিন্তা করো না। তুমি শুধু তোমার নিজের আর মায়ের দিকে খেয়াল রেখো আর আমার জন্য দোয়া করো, যাতে আমি শহরে গিয়ে অনেক টাকা রোজগার করতে পারি। আর আমি যখন বাড়িতে ফিরে আসব, তখন যেন আমার কাছে অনেক টাকা থাকে, যেই টাকা দিয়ে আমি আমার মায়ের চিকিৎসার সাথে সাথে এই সংসারের হালও ধরতে পারি। দাদি। হ্যাঁ রে দিদি ভাই, আমি তোর জন্য সব সময় দোয়া করি। এই বৃদ্ধ বয়সে তুই আমাদের একমাত্র অবলম্বন। ঠিক আছে, তুই যা, আমার আশীর্বাদ তোর সাথে সব সময়ই থাকবে। ঠিক আছে দাদি, আমি এক্ষুনি যাচ্ছি। তাহলে ভালো থেকো আর মায়ের দিকে খেয়াল রেখো। একটি কাপড়ের ব্যাগে আনিকার কিছু জিনিসপত্র আর সাথে কিছু খাবার দিয়ে দেয়। আনিকার কাছে কোনো টাকা ছিল না, তাই সে পায়ে হেঁটে হেঁটে শহরের দিকে যেতে থাকে। অনেকটা পথ হেঁটে আসার পর তার ভীষণ ক্ষুধা লাগে। তখন রাস্তার ধারে হঠাৎ সে একটা কুয়া দেখতে পায়। আনিকা শহরের খুব কাছে চলে এসেছিল। উফ, ভীষণ তৃষ্ণা পেয়েছে। এই কুয়াটার কাছে বসে কিছু খেয়ে নি আর একটু বিশ্রামও নিয়ে নেই, তারপর বাকি পথটুকু হাঁটা শুরু করব। তারপর আনিকা কুয়ার পাশে বসে তার ব্যাগ থেকে খাবারের পোটলা বের করে তার পোটলার মধ্যে মাত্র 4টি রুটি ছিল। আমি কি একটা রুটি খাবো নাকি 2টা রুটি খাবো নাকি 4টা রুটি খেয়ে ফেলবো? যেই কুয়ার পাশে আনিকা বসেছিল, আসলে সেই কুয়াটি ছিল পরীদের জাদুর কুয়া, যেখানে 4জন পরী বাস করত। মনে হয় কেউ জেনে গেছে যে আমরা এখানে আছি আর হয়তো আমাদের সবাইকে খেয়ে ফেলার কথা চিন্তা করছে। একটি খাবো, 2টি খাবো নাকি 4জন পরীকে খেয়ে ফেলবো? আমাদের জলদি কিছু করতে হবে। তারপর 4 পরী কুয়া থেকে বাহিরে বের হয়ে আসে। আরে মেয়ে, কে তুমি? আর তুমি আমাদের 4জনকে কেন খেতে চাইছো? তুমি কি চাও বলো? আমরা তোমাকে তাই দিয়ে দিচ্ছি, কিন্তু তারপরও তুমি আমাদেরকে খেও না। আরে না না, কি বলছেন? আমি আপনাদের খাওয়ার কথা বলিনি, আমি তো আমার রুটি খাওয়ার কথা বলেছি। এই দেখুন, আমার কাছে 4টি রুটি রয়েছে। আমি তো এগুলোর কথাই বলছিলাম। আপনারা কি ভেবেছিলেন? এসব কথা শুনে সব পরীরা জোরে খিলখিলিয়ে হেসে ওঠে। আরে,
তুমি তো আমাদের ভয় পাইয়ে দিয়েছিলে। আচ্ছা, তুমি এই ঘন জঙ্গলের মধ্যে একা একা কি করছো? তারপর আনিকা চারপরীকে তার কাহিনী খুলে বলে। আমি তো শহরে টাকা রোজগার করার জন্য চাচ্ছিলাম, একটু বিশ্রাম আর খাবার খাওয়ার জন্য এখানে বসেছি। আনিকা, তুমি ভীষণ ভালো মেয়ে, তবে শহরে টাকা রোজগার করা এত সহজ নয়। তার উপর তুমি কোনো কাজও জানো না, আর তোমার কাছে আমাদের পরীদের মতো কোনো জাদুর শক্তিও নেই। তুমি আমার কথা শোনো, তুমি গ্রামে ফিরে যাও। না পরি, আমার মায়ের চিকিৎসার জন্য আমাকে টাকা রোজগার করতেই হবে। আচ্ছা আনিকা, যদি আমি তোমাকে টাকা দিই তাহলে তুমি তোমার গ্রামে ফিরে যাবে তো? এই নাও, এই বাক্সটি নাও। তবে এটা কোনো সাধারণ বাক্স নয়, এটা হলো জাদুর বাক্স। এই বাক্সের কাছে তুমি যা কিছু চাইবে তুমি সেই সব কিছু পেয়ে যাবে। সত্যি বলছেন? আপনাদের অনেক অনেক ধন্যবাদ পরি। তারপর আনিকা সেই জাদুর বাক্সটি নিয়ে সেখান থেকে চলে আসে। যখন এতদূর চলে এসেছি, তাহলে একবার মামির সাথে দেখা করেই যাই। এই কথা চিন্তা করে আনিকা তার মামিদের বাড়িতে চলে যায়। আনিকা, আসো আসো, কেমন আছো? তারপর বলো, হঠাৎ এইদিকে কি মনে করে এলে? তবে তুমি আসতে একটু দেরি করে ফেলেছো, কিছুক্ষণ আগেই আমরা খাবার খেয়ে উঠেছি। কোনো ব্যাপার না মামি, আমি আপনাদের সবার জন্য অনেক মিষ্টি নিয়ে এসেছি। এই কথা বলে আনিকা সেই জাদুর বাক্সটি থেকে অনেক মিষ্টি বের করে তার মামিকে দেয়। আরে বাহ আনিকা, বাক্সটি তো ভীষণ সুন্দর। তাই এই বাক্সটি কত টাকা দিয়ে কিনেছো? আরে না না মামি, আমি এই বাক্সটি কিনিনি, এটা তো আমাকে পরীরা উপহার দিয়েছে। আর এটা কোনো সাধারণ বাক্স নয়, এটি একটি জাদুর বাক্স। আরে তোমাকে হয়তো কেউ রাস্তায় বোকা বানিয়েছে। এটা হলো শহর, বুঝেছো? এখানে কোনো পরিটরি থাকে না। আচ্ছা, তুমি তো অনেক ক্লান্ত হয়ে গিয়েছো মনে হয়, যাও এখন ঘরে গিয়ে তুমি আরাম করো। আর এই বাক্সটি আমাকে দাও, আমি এটাকে সামনে রেখে দিচ্ছি। আনিকা তার মামিকে বাক্সটি দিয়ে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। আর যখন রাত হয় তখন মামি গিয়ে সেই জাদুর বাক্সটির কাছে গিয়ে বলে, হে জাদুর বাক্স, আমাকে অনেকগুলো টাকা দাও। মামির এই কথা বলার সাথে সাথে জাদুর বাক্সটি থেকে অনেক টাকা বের হয়ে আসতে থাকে, যা দেখে মামি ভীষণ খুশি হয়ে যায়। সে জাদুর বাক্সটিকে কোথাও লুকিয়ে ফেলে, আর সেই জায়গায় জাদুর বাক্সের মতো দেখতে আরেকটি এনে রেখে দেয়। সকাল হলে আনিকা তার মামিকে বলে, মামি, আমি এখন আসছি, আমার বাক্সটি আমাকে দিয়ে দিন। আরে আনিকা, এত তাড়া কিসের? তোমার জাদুর বাক্সের জাদু আমাদেরকেও তো একটু দেখাও। তারপর আনিকা বাক্সের কাছে যা কিছুই চায় না কেন বাক্সটি খালি পড়ে থাকে, সেখানে কোনো জাদুই হয় না। আমি তো তোমাকে আগেই বলেছিলাম কোনো জাদু টাদু হবে না, তোমাকে কেউ বেওকুফ বানিয়েছে। এটা কিভাবে সম্ভব মামি? আমি এক্ষুনি আসছি। এই কথা বলে আনিকা বাড়ি থেকে বের হয়ে আবার সেই কুয়ার কাছে আসে আর বলে, বাহ পরীরা বাহ, আপনারা আমাকে খুব ভালোভাবে বোকা বানিয়েছেন। কি হয়েছে বলো আনিকা, আমাদেরকে খুলে বলো। তারপর আনিকা পরীদের সব কথা খুলে বলে। পরীরাও সব চালাকি বুঝতে পারে। তারপর পরী আবার আনিকাকে আরেকটি বাক্স দেয়। আনিকা এইবারও বাক্সটি নিয়ে মামির বাড়িতে যায়। এবারও সে মামির বাড়িতে রাতে থেকে যায়। সেদিন রাতে আবারও মামি সেই বাক্সটি চুরি করার জন্য আসে। ঠিক তখনই সেখানে একটি দড়ি আর একটি লাঠি বের হয়ে আসে। দড়িটি মামির হাত পা বেঁধে ফেলে, আর লাঠিটি মামিকে মারধর করতে থাকে। আনিকা, আনিকা, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, এই লাঠি তো আমাকে মেরেই ফেলবে। আরে লাঠি, থামো থামো, আমার মামিকে কেন মারছো? আনিকা, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার প্রথম জাদুর বাক্সটি চুরি করে বদলে দিয়েছিলাম। আমি তোমার বাক্স এক্ষুনি ফিরিয়ে দিচ্ছি, প্লিজ আনিকা, তুমি আমাকে মাফ করে দাও। এই কথা বলে মামি আনিকার প্রথম জাদুর বাক্সটি এনে দেয়। তারপর আনিকা তার জাদুর বাক্স নিয়ে তার গ্রামে ফিরে আসে। বাড়ি ফিরে এসে সে তার দাদিকে ওই জাদুর বাক্সের কথা সব খুলে বলে। সব কথা শুনে তার দাদি ভীষণ খুশি হয়। তারপর সেই জাদুর বাক্সের সাহায্যে আনিকা তার মায়ের চিকিৎসা করায়। আর তারপরে সে তার মা আর তার দাদি মিলে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। তো বন্ধুরা,
কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আর শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছো তারা কমেন্ট করে জানিয়ে দিও।